48 জনের মতো, আর জয়েন করার দরকার নেই। একটু দেখো ইন্ট্রোডাকশন, এখানে আমার যে পার্টগুলো ছিল দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, আবার তো জয়েন করতেছে। ইয়েস স্যার, দেখা যায়। তো এটা আবার অ্যাডমিট দেওয়া লাগে, সমস্যা। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশন টু ডাইং আছে, ডিরেক্ট ডাই, বেসিক ডাই, অ্যাসিড ডাই, ভ্যাট ডাই, প্রিন্টিং, লাস্টে ডাইং মেশিনারি। মূলত এইভাবেই তোমার কোশ্চেনগুলো হয়। তোমরা কি বিগত সালের কোশ্চেনগুলো দেখছো কিনা? যদি দেখাও দেখবা যে এই মানে প্যাটার্নেই কোশ্চেন হয়। হ্যাঁ, মানে উপরে থাকবে তোমার ইন্ট্রোডাকশন টু ডাইং এর কিছু কোশ্চেন, এরপরে থাকবে ডিরেক্ট ডাই থেকে, এরপরে বেসিক ডাই থেকে, এরপরে অ্যাসিড ডাই, এরপরে ভ্যাট ডাই থেকে, এরপরে থাকবে ডাইং মেশিন থেকে। বুঝা গেছে? তাহলে মোটামুটি এই সবগুলা পার্টেই পড়তে হবে। হ্যাঁ, এখন আমি কিভাবে তোমাদের গাইডলাইন দিব, চ্যাপ্টার ওয়াইজ নাকি সম্ভাব্য কোশ্চেন ওয়াইজ, কিভাবে দিলে ভালো হয়? সম্ভাব্য কোশ্চেন স্যার। ইয়েস স্যার, মানে চ্যাপ্টার ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট টপিক আর কি, যেখান থেকে আসেই। আচ্ছা আচ্ছা, চ্যাপ্টার ওয়াইজ কি কি ওয়াইজ কোশ্চেন আছে? দিতেন, টপিক ওয়াইজ দিলে বেশি বেটার হয়। টপিক ওয়াইজ না, তাহলে ইন্ট্রোডাকশন থেকে শুরু করতে হবে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে। আচ্ছা, তোমরা তো শ্যামলী থেকেও মনে হয় কালেক্ট করো, শ্যামলী থেকে কি কোনো গাইডলাইন পাইছো নাকি? হুম, পাইছো নাকি না যোগাযোগ স্যার, পাই নাই। যোগাযোগ করা নাই? আচ্ছা, এখানে তো তোমরা জানো কোশ্চেন মডারেশন হয়। হ্যাঁ, তো আমি যে কোশ্চেন করছি ওখানে থেকে কিছু কোশ্চেন আসবে, শ্যামলী থেকেও কিছু কিন্তু কোশ্চেন আসবে। তো তাদের তাদের পার্টটাও নেওয়া উচিত আর কি, আমার আমার মনে করি। স্যার আপনি আপনার গুলো একটু বলে দেন স্যার। হ্যাঁ, আমার তাহলে তো বলবোই অবশ্যই। হ্যাঁ, তোমরা ওদেরকে ওটা বলে রাখলাম যে ওইটা একটু দেখো। হ্যাঁ, তো কাছাকাছি হয়, খুব যে ডিফারেন্স হবে তা না, কিন্তু তারপরেও ওটা একটু দেখে রাখা ভালো। আচ্ছা, এখন এখান থেকে পড়বা যেটা, ইন্ট্রোডাকশন থেকে পড়বা কালারের ডেফিনেশন। কালার লিখে নিও একটু, হ্যাঁ, একদম লিখে নিও কালারের ডেফিনেশন, তারপরে হচ্ছে কালারের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ কালারেন্ট। লেখছো? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরে লিখবা ডাইস আর পিগমেন্ট। হ্যাঁ, ডাইস আর পিগমেন্টের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ডাইস এন্ড পিগমেন্ট। আবার জয়েন করতে হচ্ছে। এখন আর জয়েন করতে না করো, এখন ওই বলো যে এই দরকার নাই, গ্রুপে শেয়ার করে দেব। এইভাবে সব অ্যাডমিন দিতে গেলে তো আমার টাইম লাগতেছে অনেক। গ্রুপে বলে দেওয়া, আর জয়েন করার দরকার নেই। আচ্ছা, লিখছো ডাইস এন্ড পিগমেন্টের মধ্যে পার্থক্য? লিখছো? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে ক্রোমোফোর অক্সোক্রোম পড়াইছিলাম, এই তো পার্থক্য দেখানো দেওয়া আছে, ডাইস এন্ড পিগমেন্ট পার্থক্য দেওয়া আছে। আচ্ছা, এরপরে যে ক্রোমোফোর পড়াইছিলাম, তাই না? ক্রোমোফোর কি, অক্সোক্রোম কি, এগুলো আমি বিস্তারিত এখন বলতে চাচ্ছি না, তাহলে অনেক সময় লাগবে। ক্রোমোফোর হচ্ছে কালার বিয়ারিং গ্রুপ, আর অক্সোক্রোম হচ্ছে হেল্পিং গ্রুপ। তাহলে তোমাকে বলতে পারে যে যে কোনো তিনটা ক্রোমোফোর এবং তিনটা অক্সোক্রোম গ্রুপের নাম লেখো স্ট্রাকচার সহ, এই যে স্ট্রাকচার সহ লিখতে হবে। যেমন নাইট্রোসো, নাইট্রো, এজো। হ্যাঁ, আবার দেখো অক্সোক্রোমের কিন্তু স্ট্রাকচার আছে, স্ট্রাকচার সহ লিখতে হবে। বুঝা গেছে? স্যার, এর কি আবার ফাংশন আছে আলাদা এটা প্রত্যেকটার? ফাংশন নাই, শুধু নাম আর হচ্ছে এই তোমার হচ্ছে স্ট্রাকচার, ফাংশন টাংশন নেই। ঠিক আছে, আহ লেখছো না? এরপরে হচ্ছে
এরপরে আর কি পড়বো এখান থেকে? এগুলা আমি যেগুলা বলতেছি ওগুলা হচ্ছে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বা। আর কিছু জিনিস হয়তো বলবো না, ওগুলো দেখে যেতে হবে। যদি কোনো কারণে হয় যে কোশ্চেন মডারেশন হয়ে আমার কোশ্চেনের বাইরে চলে আসে, তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। তখন বললো না যে স্যার সাজেশন দিলে কমন পড়লো না। বুঝা গেছে? স্যার টোটাল তো স্যার 8টা না 4টা তো স্যার আপনার আসবেই স্যার। হ্যাঁ আসে, মানে বলতেছি অনেক সময় হয় কি, আহ, যে যিনি মডারেশন করেন নর্মালি ওই সভাপতি ই করে ফাইনালি কোশ্চেনটা প্রিন্ট করে। অনেক সময় উনি উনি যখন মডারেশন করে দুইটা কোশ্চেন এক করে, ওনার কাছে মনে হইলো যে এই কোশ্চেনটা ভালো লাগতেছে না, উনি অনেক সময় কেটে দিতে পারে। এরকম হয়, যেমন ধরো যে একটা কোশ্চেনের এ বি সি ডি, হয়তো উনি এ বি রাখলো, সি রাখলো, ডি কেটে দিতে পারে। এটা মানে ওনার স্বাধীনতা আছে আর কি, এটা রাইট আছে। তো ওটা বলে দিলাম যে আমি ধরো আমি দেই নাই, কিন্তু চলে আসতে পারে। এই জন্য আর কি সবগুলো চোখ বুলানো ভালো। কারণ হচ্ছে ফাইনাল পরীক্ষা যেটা, ওটা অনেকেই ভুলটা করে যে তুমি একেবারে আনসারই করো নাই, সেখানে কিন্তু আমার নাম্বার দেওয়ার কোনো অপশন নাই। ফাইনাল পরীক্ষার খাতাটা দুইজন দেখে। এই জন্য নিয়ম হলো তুমি তো একেবারে মানে এই জিনিসটা সম্পর্কে জানো না এরকম না, কিছুটা হইলেও জানো। সেক্ষেত্রে তুমি যাই জানো ওর ওইটার ইসে তুমি আনসার করে আসবা, এখন সেটা ভুল হোক আর শুদ্ধ হোক। হ্যাঁ, একেবারে যে তোমাকে 0 দেবে বিষয়টা তা না। যদি ধরো 5 হয়, খুব ভালো লাগলে তুমি হচ্ছে 4 পাবা। মানে যদি কাছাকাছি হয় বা খুব ভালো হয়, এটা তো ম্যাথ না যে ফুল মার্কস দেওয়া হয়। ফাইনাল পরীক্ষায় এভাবে কিন্তু ফুল মার্কস কেউ দেয় না, সর্বোচ্চ 5-এর মধ্যে 4 দেয়। আর যদি আহ, যদি এরকম হয় যে জিনিসটা তুমি তোমার মতো করে লিখছো কিন্তু একুরেট আনসার না, হ্যাঁ, কাছাকাছি গেছে, সেক্ষেত্রে হয়তো 2, অনেক সময় 3ও পাওয়া যায়। সো আমার পরামর্শ হলো একেবারে তুমি আনসার না করার চেয়ে টাচ করো ভালো। টাচ করলে কমসে কম কিছু নাম্বার অবশ্যই পাবা। সেটা একুরেট না হোক সমস্যা নেই, একেবারে মানে বইয়ের মতো বা শীটের মতো না হোক, কিন্তু কিছুটা মিললেও এই নাম্বারটা পাবা। হ্যাঁ, এই জন্য সবাই চেষ্টা করবো ফুল মার্কস আনসার করার জন্য। আচ্ছা, ইন্ট্রোডাকশন থেকে কিন্তু অবশ্যই এক সেট থাকবে, অবশ্যই থাকবে। এটা হয়তো আমার কোশ্চেন থেকে থাকতে পারে, শ্যামলী থেকে থাকতে পারে, কিন্তু ইন্ট্রোডাকশন থেকে অবশ্যই অবশ্যই এক সেট কোশ্চেন থাকবে। তো এই পার্টটা গুরুত্ব দিয়ে করতে হবে। আচ্ছা, এরপরে কি বলতেছিলাম, অবজক্রম বলছিলাম। আচ্ছা, এরপরে হলো এই অক্সিলারিস এর নামগুলো দেখবা। অক্সিলারিস কি কি, এগুলো তো তোমরা ল্যাবেও এই কাজগুলো করছো, ওয়েটিং এজেন্ট ফর্মিং, এগুলো এই কাজগুলো করছো, স্ট্যান্ডিং লেভেলিং। হ্যাঁ, এরপরে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন ফ্যাক্টরের জন্য ডাইং রেট ইনফ্লুয়েন্স হয়, মানে ডাইং রেটটাকে কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, যেমন টেম্পারেচার, টাইম, অ্যাসিড, অ্যালকালি, অক্সিলারি, সল্ট। এই জিনিসগুলোর কারণে হচ্ছে আমার ডাইং রেট কমে বা বাড়ে। ঠিক আছে, তো মোটামুটি ইন্ট্রোডাক্টরি পার্টটা হয়ে গেল। ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে আমি আবার রিপিট করি। প্রথমে তো কালার কি বা কালারেন্ট কি। আচ্ছা, হিউগুলো ক্রোমা মনে হয় আমি পড়াইছিলাম, এগুলো জাস্ট ডেফিনেশন গুলো একটু দেখে যাও যদি চলে আসে। মানে আমি দেই নাই, কিন্তু শ্যামলী থেকে যদি চলে আসে, এটা তো আমি পড়াইছিলাম। তো সেক্ষেত্রে যেন তোমাদের মিস না হয়ে যায়। আচ্ছা, কালারেন্ট, হ্যাঁ, কালারেন্টের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ কালারেন্ট, এটা দিবা, এটা পড়বা। পরে ডাই এবং পিগমেন্টের মধ্যে পার্থক্য পড়বা। তারপরে হচ্ছে ক্রোমোফোর গ্রুপ এবং অক্সোক্রোম গ্রুপ, তিনটা তিনটা করে স্ট্রাকচার পড়বা। এরপর ডাই অক্সিলারিসের নামগুলো পড়বা, ফ্যাক্টর, ইনফ্লুয়েন্স, রেট অফ ডাইং। ঠিক আছে, মোটামুটি কোশ্চেন কমই আছে, কিন্তু এটা পড়লে এক সেট কোশ্চেন ইনশাল্লাহ কমন পাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আচ্ছা, গেল গেল হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট গেল। এরপরে ডাইস গুলা আগে বলে নেই না। এখন ডাইস গুলা পড়ার ক্ষেত্রে আমার পরামর্শ হইলো তুমি একটু 4টা ডাইস পড়াইছি, ডিরেক্ট, অ্যাসিড, বেসিক আর ভ্যাট। তুমি শ্যামলীর সাথে একটু কনসাল্ট করে নেবা যে ওরা কি কি পড়াইছে। হ্যাঁ, বুঝা গেছে, এই 4টা ডাইং এর ক্ষেত্রে।
বাকি ইন্ট্রোডাকশন, প্রিন্টিং, মেশিন এগুলা আমারগুলো করলেও চলবে, কিন্তু ডাইস গুলা পড়ার ক্ষেত্রে ওদের সাথে একটু আলাপ করে নিবা, বুঝা গেছে? এটা একটু লিখে রাখো, মনে মনে রাখো, পরে ভুলে যাবে না। মানে ওরা কি কি পড়াইছে, এই 4টা ডাই বিশেষ করে এটা একটু দেখে নেবা, কারণ হচ্ছে 4টা ডাই থেকে 4টা কোশ্চেন আসবে। ধরো কোনো কারণে আমি যে ডিরেক্ট ডাই যেটা পড়াইলাম বা আমি তোমাদেরকে যে গাইডলাইন গুলো দিচ্ছি ওরা মিস হয়ে গেল, তুমি সেক্ষেত্রে যেন তুমি শ্যামলী থেকে অ্যাডজাস্ট করে নিতে পারো। নেট চলে গেছে নাকি? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি কথা কি স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি 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 আমার পার্টটা বলি। আমি ডিরেক্ট ডাই থেকে কি পড়াইছিলাম, ডিরেক্ট ডাই। স্যার ডিরেক্ট ডে সম্ভাব্য কোশ্চেন গুলো দিয়ে দেন স্যার, যেগুলো আসার মতো বা আসছে। হ্যাঁ ওটা তো দিব, ওগুলা দিচ্ছি, কিন্তু এই ডাইগুলা পড়ার ক্ষেত্রে তোমরা একটু, আবার বলতেছি, শ্যামলের সাথে কথা বলে নেবে যে ওদের স্যার কি কি পড়াইছে। আচ্ছা, আমি আমি কি কি পড়াইছিলাম, লেখাও। ডিরেক্ট ডাই লেখো। ডিরেক্ট ডাই লেখবা হচ্ছে, ডিরেক্ট ডাই আমি মনে হয় একটা পড়াইছিলাম, হাতে লেখা একটা শিটও পড়াইছিলাম। আচ্ছা আমি আচ্ছা লেখাও যে ডিরেক্ট ডায়ের নামকরণের কারণ কি, হোয়াই ডিরেক্ট ডাইস ইজ সো কল্ড, লিখছো? নামকরণের কারণ লিখছো? লেখা হয়েছে? হ্যাঁ। জি স্যার। এরপরে লিখবো প্রপার্টিস অফ ডিরেক্ট ডাইস। ডিরেক্ট ডাইয়ের কি কি প্রপার্টিস আছে, এটা আমি এই থেকে দেখাই। আমি হচ্ছে হ্যান্ড রিটেন একটা ডকুমেন্ট ছিল, ওটা থেকে পড়লে ভালো হয়। স্যার ওই যে ডিরেক্ট ডাই, ভ্যাট ডাই আর হচ্ছে ন্যাচারাল ডাই ওদেরকে পড়াইছে আর কি, ওদের সিটিতে আসছে। কি কি ডাই? ডিরেক্ট ডাই, ভ্যাট ডাই আর হচ্ছে ন্যাচারাল ডাই, ওদের সিটিতে স্যার এগুলো স্যার আসছে স্যার। আচ্ছা ওদের থেকে আরো স্পেসিফিক্যালি বলি, ওদের থেকে ভ্যাট ডাই, অ্যাসিড ডাই আর বেসিক ডাই, এই 3টা ডাই ওদের ওদের কাছ থেকে নাও। ওদের কি কি পড়াইছে, ভ্যাট ডাই, অ্যাসিড ডাই এবং হচ্ছে বেসিক ডাই, ওদের থেকে এই 3টা পার্টে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আর কি। আচ্ছা আমারটা আমি বলি, ওর পরে তুমি যোগাযোগ করে নিও। আমি পড়াইছিলাম হচ্ছে ডিরেক্ট ডাইয়ের প্রপার্টিস, নামকরণের কারণ, তারপরে হলো ডাইং প্রসিডিউর অফ কটন ফেব্রিক ইউজিং ডিরেক্ট ডাই উইথ এ টিপিক্যাল রেসিপি। ডাইং প্রসিডিউর কোথায়, এই তো, এটা সম্ভবত ডাইং প্রসিডিউর, এই যে ডাইং প্রসিডিউর। ডাইং প্রসিডিউর মানে হচ্ছে ডিরেক্ট ডাই দ্বারা আমরা কটন ফেব্রিক ডাইং করতেছি, দেখছো? জি স্যার। এরপর কোন কোন ফ্যাক্টরের কারণে ডিরেক্ট ডাইগুলা সাবস্টেন্টিভ, এই যে অনেকগুলো ফ্যাক্টর ছিল পড়াইছিলাম ক্লাসে। এই ফ্যাক্টর ফর হুইচ ডিরেক্ট ডাই সাবস্টেন্টিভ, দেখছো? না স্যার। লেখা নাই? না স্যার। লেখো।
স্যার স্ক্রিন তো চলে গেছে স্যার, হ্যাঁ স্ক্রিন তো দেখা যায় না স্যার, লিখতে পারতেছি না। লেখা লেখা আমি বলতেছি, আমার কথা শুনে শুনে লেখা। কোন কোন ফ্যাক্টরের কারণে ডিরেক্ট ডাই সাবস্টেন্টিভ, ঠিক আছে লেখছো? জি স্যার। পরে লিখবা, তারপরে লিখবা হলো একটা একটা ডাই স্ট্রাকচার আঁকতে বলতে পারে, যেমন এই যে একটা ডাই স্ট্রাকচার, এই ডাই স্ট্রাকচারের মধ্যে হচ্ছে কোনটা ক্রোমোফোর কোনটা অক্সোক্রোম গ্রুপ, এটা মেনশন করা, মানে মেনশন করতে বলতে পারে। ডাই স্ট্রাকচারের মধ্যে এটা ডাইক্রোমোফোর, এগুলো অক্সোক্রোম। বুঝা গেছে? বুঝতে পারছো? কিভাবে আসতে পারে স্যার? হ্যাঁ, কোশ্চেনটা কিভাবে আসতে পারে বুঝি নাই স্যার। মানে একটা ডাই স্ট্রাকচার আঁকতে বলতে পারে, এটার মধ্যে কোনটা ক্রোমোফোর আর কোনটা অক্সোক্রোম, এটা দেখাইতে হবে। বুঝা নাই? বুঝছো? স্যার এই পিডিএফটা একটু আমাদেরকে দিয়ে দিন। সবগুলা দেওয়া আছে তো গুগল ক্লাসরুমে, ওকে স্যার। ক্লাসরুমে খুঁজলেই পাবা, সবগুলো আছে। আমি সব ইসে করছিলাম। আচ্ছা, এরপর আরো কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে এখানে আবার কিছু কোশ্চেন আছে যেগুলা লেস ইম্পর্টেন্ট, কিন্তু দেখে যাবা। যেমন এই ক্লাসিফিকেশন, এগুলো একটু দেখে দাও। আচ্ছা, আফটার ট্রিটমেন্টটা দেখতে পারো, আফটার ট্রিটমেন্টটা অনেক সময় আসে। আফটার ট্রিটমেন্টের এত ডিটেলস পড়ার দরকার নেই। রিজন ফর আফটার ট্রিটমেন্ট এবং কি কি উপায়ে আফটার ট্রিটমেন্ট করা হয়, 5টা উপায় আছে। 5টা উপায়ের ডিটেলস দরকার নাই, খালি নামগুলো পড়বা। স্যার সিটিতে আসছিল আমাদের যে কালার ফাস্টনেস ইমপ্রুভিং প্রসেস, এটা কি প্রসেসও পড়তে হবে আফটার ট্রিটমেন্টে? প্রসেস তো 5টা আছে, 5টা পড়া দরকার নাই, একটা একটা পড়তে পারো সর্বোচ্চ। যেমন এখানে 5টা আছে, 5টা পড়া, তুমি লাস্টে মেটাল সল্টেটটা পড়ে যাবা, যদি আসে পরীক্ষায় মেটাল সল্টেটটা দিয়ে দিবা, এই লাস্টেরটা, এই যেটা ট্রিটমেন্ট উইথ মেটাল সল্ট, ঠিক আছে? এরপরে সল্টের মেকানিজম, এটা একটু দেখবা, আর লাস্টের গুলো একটু দেখে যায়। আছে, ডিরেক্ট ডাই শেষ, ডিরেক্ট ডাই থেকে আর কিছু করতে হবে না। এরপরে কি ছিল? বেসিক ডাই। আচ্ছা, বেসিক ডাই আমি তো অনেক কিছু পড়াইছিলাম। ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আগে বলি, পরে লেস ইম্পর্টেন্ট গুলো পরে বলবো। হয়তো লেখো যে বেসিক ডাইকে কেন ক্যাটায়নিক ডাই বলা হয়। বেসিক ডাইকে কেন ক্যাটায়নিক ডাই বলা হয়? Why basic dye is called cationic dyes? ঠিক আছে? এরপরে এই যে মডার্ন পড়াইছিলাম, মডার্ন মানে কি, হোয়াট ইজ মডার্ন, এবং এখানে যে টেনিক অ্যাসিড দিয়ে মডার্ন করা হয়েছে, এই প্রসিডিউরটা, ঠিক আছে? লেখা হয়েছে? আনসার দাও। হুম। এরপরে হচ্ছে আর এটার কোশ্চেন কি ছিল স্যার, এই যে ট্যানিক অ্যাসিড দিয়ে এটার? টেনিক অ্যাসিড দিয়ে যে মডার্ন করা হয় সেই প্রসিডিউরটা, এই যে একটা রিঅ্যাকশন করেছিলাম, এই যে তোমার হচ্ছে এটা হলো টেনিক অ্যাসিড, আর এটা হচ্ছে সেলুলোজ। এক পাশে থাকে সেলুলোজ, মাঝখানে টেনিক অ্যাসিড, আর এক পাশে ডাই, আরেক পাশে ডাই।
মানে টেনিক অ্যাসিড একই সাথে ডায়ের সাথেও সম্পর্ক তৈরি করে, একই সাথে সেলুলোজের সাথে সম্পর্ক তৈরি করে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে অ্যাক্রাইলিক ফাইবার দিয়ে যখন আমরা বেসিক ডাই ডাইং করি তখন এটা মেকানিজম কেমন হতে পারে? বেসিক ডাই যেহেতু ক্যাটায়নিক, হ্যাঁ, অবশ্যই অ্যাক্রাইলিক ফাইবারে অ্যানোনিক পার্টটা যোগ হবে। এই যে এটা এই শীটের মধ্যে আছে, এইটাই যেটা, হ্যাঁ, রিঅ্যাকশনটা দেখাই দিই। এখানে একটা রিঅ্যাকশন আছে না, যেমন এই যে অ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি করতেছে। তো অ্যাক্রাইলোনাইট্রাইলের মধ্যে হচ্ছে মাইনাস আছে, এই যে এক্স এর জায়গায় একটা মাইনাস আয়ন আসবে। আর হচ্ছে বেসিক ডাই হলো প্লাস, বেসিক ডাই হচ্ছে প্লাস। তো প্লাস আর মাইনাসের মধ্যে হচ্ছে একটা আয়নিক বন্ধন তৈরি হবে। ঠিক আছে? প্লাস আর মাইনাসের মধ্যে একটা আয়নিক বন্ধন তৈরি হবে। এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাক্রিলিক ফাইবার উইথ বেসিক ডাই। হ্যাঁ, বুঝা গেছে? লিখছা? কথা বলতে হবে। জি স্যার। এখানে একটা নোট লিখে রাখো যে বেসিক ডাইয়ের ক্ষেত্রে শ্যামলী কি কি কোশ্চেন পড়াইছে ওইটা এখানে অ্যাড করতে হবে, মানে আমার এই সাজেশনের সাথে অ্যাড করতে হবে। লিখে রাখো যদি তুমি 100% কমন পেতে চাও। এরপরে চলে যাই অ্যাসিড ডাইয়ের ক্ষেত্রে। অ্যাসিড ডাই অ্যাসিড ডাই, হ্যাঁ, অ্যাসিড ডাই লেখো যে হচ্ছে একটা যে কোনো একটা অ্যাসিড ডাইয়ের স্ট্রাকচার, যেমন হচ্ছে অ্যাসিড ব্লু, আমি একটা পড়াইছিলাম মনে হয় এখানে, এই যে অ্যাসিড ব্লু 40, অ্যাসিড ব্লু 40, হ্যাঁ, অ্যাসিড ব্লু 40 এর একটা কেমিক্যাল স্ট্রাকচার, রাইট দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ অ্যাসিড ব্লু 40, এরকম কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, লিখছা? স্যার আরেকটু বলেন। এই যে অ্যাসিড ব্লু 40 আছে না, এটার কেমিক্যাল স্ট্রাকচার। জি স্যার, লিখছি। এরপরে মেকানিজম অফ ডাইং উল ফাইবার উইথ অ্যাসিড ডাইস। উল কোথায় গেল? উল, এখানে অনেকগুলো মেকানিজম আছে, এর মধ্যে উলটা পড়বা ভালো করে। এই যে উল, যেমন হচ্ছে অ্যাসিড ডাই হচ্ছে মাইনাস, নিচে হচ্ছে কি বাবা মাইনাস। এটা কি? এটা কি হইছে রাত্রে? বাবা এটা কি হইছে? হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম কি জানো, অ্যাসিড ডাই, অ্যাসিড ডাই এবং উলের মেকানিজম যেটা, অ্যাসিড ডাই হচ্ছে নিজে মাইনাস, হ্যাঁ, নিজে মাইনাস, ডাইসটা কই, এখানে ডাইসটা বোঝা যায় কিনা, আর এস হচ্ছে মাইনাস, আর উলের মধ্যে প্লাসও আছে মাইনাসও আছে, কিন্তু আমরা এমন একটা অবস্থায় নিয়ে আসবো যাতে উলের মধ্যে প্লাস আছে, যেমন এই যে NH3 প্লাস আছে, আবার C ডাবল মাইনাস, মানে কার্বক্সিল মূলক আছে এবং হচ্ছে অ্যামিনো মূলক আছে। তো তুমি চাইলে উলকে তুমি বেসিক ডাই দ্বারা ডাইং করতে পারো, চাইলে অ্যাসিড ডাই দ্বারা ডাইং করতে পারো, কিন্তু আমরা যেহেতু অ্যাসিড ডাই অ্যাপ্লাই করতেছি, তাহলে উলের যে প্লাস অংশ ওই অংশের সাথে একটা আয়নিক বন্ধন তৈরি হবে। ঠিক আছে? বোঝা গেছে? তো এই মেকানিজমটা করতে হবে। হ্যাঁ, লিখছো? Yes, sir. উলের মেকানিজম। হ্যাঁ, এরপরে হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন পড়তে পারো, এটার লাস্টের দিকে আছে মনে হয়, নাকি দেখি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ অ্যাসিড ডাইস, অ্যাপ্লিকেশন পড়তে পারো।
ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন কোথায় কোথায় যেমন কি টেক্সটাইল ডাইং এ, লেদার ডাইং, পেপার ডাইং, এগুলা, হ্যাঁ, ইনজেক্ট প্রিন্ট, এই যে এগুলা দেখছো, ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন লিখছো। জি স্যার। স্যার এরপরে পড়বা হলো ক্লাসিফিকেশনটা পড়বা, ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ অ্যাসিড ডাইস অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার। এখানে অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, অ্যাকর্ডিং টু লেভেলিং ক্যারেক্টারিস্টিক্স আছে। কেমিক্যাল স্ট্রাকচারটা কই, লেভেলিং এটাও দেখবা, বাকি এই তো কেমিক্যাল স্ট্রাকচার, এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। নাইট্রো, রাইট্রোসো, মনোএজো, ডায়াজো, ট্রাইফিনাল, মিথেন, জ্যানথেন, এজিন, ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই এই জিনিসগুলো পরে এটার সঙ্গে লেখে নাও যে শ্যামলী থেকে কি কি কোশ্চেন পড়াইছে অ্যাসিড ডায়ের, ওগুলো পড়তে হবে, এটা লেখে রাখো। তোমাকে আমি বাঙ্গাম বানাই খাবো। হ্যাঁ, লাস্ট হচ্ছে আবার স্যার, ডাইস। হ্যাঁ বলো। স্যার কোয়েশ্চেন কি চ্যাপ্টার ওয়াইজ আসবে? হ্যাঁ স্যার বুঝি না। কোয়েশ্চেন কি চ্যাপ্টার ওয়াইজ হবে? হ্যাঁ অবশ্যই, আমি তো প্রথমেই বললাম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন থেকে এক চ্যাপ্টার, চারটা ডাই থেকে চারটা হবে, কয়টা হলো, পাঁচটা কোশ্চেন। এরপর আর বাকি তিনটা থাকে না, ওই তিনটা হলো প্রিন্টিং এবং মেশিনারি মিলায় আর কি, বাকি তিনটা মোট আট সেটই তো হয় না, 8টা থেকে জি 5টা স্যার। না তোমাদের? হ্যাঁ মোটামুটি আমি এই পর্যন্ত বলে ফেলছি। অ্যাসিড ডাই বলা শেষ, এখন আরেকটা ডাই বাকি আছে, সেটা হচ্ছে ভ্যাট ডাই। ভ্যাট ডাই আমি কি কি পড়াইছিলাম দেখি। ভ্যাট ডাই হচ্ছে ভ্যাট ডাই কি কি পড়তে হবে। ভ্যাট ডাই তো তোমরা জানো, এটা একটা ওয়াটার ইনসলিবল ডাই, এটাকে হচ্ছে করতে হয়, সলিড করে নিতে হয়। স্যার সেকেন্ড সিরিজে ছিল ব্যাড ডাই স্যার আমাদের। হ্যাঁ সেকেন্ড সিরিজে ছিল। মোটামুটি 4টা ডায়ার ইন্ট্রোডাকশন করলে, মানে যদি আমার সাজেশন এবং শ্যামলির কন্টেন্ট সহ পড়া, তাহলে 5 সেট পেয়ে যাবে। অনেক সময় হতে পারে যে কিছু কোশ্চেন কমন পায় না, সেক্ষেত্রে তুমি ওই প্রিন্টিং এগুলো একটু ব্যাকআপ হিসেবে রাখতে হয়, মানে প্রিন্টিং, অনেক সময় প্রিন্টিং থেকে ভালো ভালো কোশ্চেন আসে, বা ডাইং মেশিন থেকে কোশ্চেন আসে। ডাইং মেশিন থেকে অবশ্যই এক সেট কোশ্চেন থাকবে, তো ওগুলো একটু ব্যাকআপ হিসেবে রাখতে হয় আর কি। আচ্ছা স্যার আপনি 8 সেট দিয়ে বলে দেন স্যার, আমরা পরে ওটা পরে নিব। বলতেছি আমার গুলো সবই বলে দেবো, সমস্যা নাই। আমি ভ্যাট এসিড পর্যন্ত বলছি, ভ্যাট বলতেছি, ভ্যাট ভ্যাট কই, এই তো ভ্যাট। হ্যাঁ ভ্যাটের ক্ষেত্রে পড়বা হইলো প্রপার্টিস অফ ভ্যাট ডাইস, প্রপার্টিস অফ ভ্যাট ডাইস লিখছ। আর হচ্ছে ভ্যাট ডাইকে কেন ভ্যাট ডাই বলা হয়। আর আমি যে কোশ্চেন গুলা বলতেছি, এই কোশ্চেন গুলা পড়লে মোটামুটি আসলে ওই চ্যাপ্টারের মানে আসল মানে মেইন জিনিসগুলো আসলে পড়া হয়ে যায়। আর কিছু জিনিস থাকে এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তো ওগুলা যেই কোশ্চেন করুক ওগুলা আসলে স্কিপ করে। যেগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন ওগুলা আমি বলতেছি যে পরীক্ষা আসার মতো, এগুলো পড়লেই আশা করি ইনশাল্লাহ কমন পাওয়ার কথা আর কি। যাই হোক, ভ্যাট ডাই কেন বলা হয় এবং ভ্যাট ডাইয়ের প্রপার্টিস লিখছ। জি স্যার। এরপরে যেটা এই চ্যাপ্টারে যেটা মেইন কোশ্চেন, এবং এই চ্যাপ্টার পড়তে গেলে যে জিনিসটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে মেকানিজম অফ ভ্যাট ডাই। ভ্যাট ডাই হচ্ছে ইনসলিবল, এটাকে আমাকে সলিবল করে নিতে হবে। তো এটা কিন্তু আমি পড়াইছিলাম, আমার যতদূর মনে আছে খুব ভালো করে। এটা হচ্ছে ইন্ডিগোটিন ছিল, ইনসলিবল ভ্যাট ডাই, এটাকে একটা এই যে রিডাকশন করে রিডিউসিং এজেন্ট দিয়ে ইনসলিবল লিউকো অ্যাসিড ভ্যাট ডাই, এটা স্টিল নাও ইনসলিবল, কিন্তু যখন এটার সাথে কস্টিক সোডা অ্যাড করলাম তখন হয়ে গেল সলিবল সোডিয়াম সল্ট অফ লিকুইড ভ্যাট ডাই, এটা সলিবল। এই সলিবল অবস্থায় আমরা ডাইং করি, ডাইং করে এটাকে আমরা কি করি আবার
এই যে যখন অক্সিডেশন করা হয় তখন এয়ার অক্সিডেশন করে আবার ইনসলিবল স্টেজে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে? তো এটা পড়তে হবে। এটা হলো মেকানিজম, এটার নাম হলো মেকানিজম অফ ভ্যাট ডাইং উইথ নেসেসারি রিঅ্যাকশন। দেখছো? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এ বুলবুল কি আছো ক্লাসে? বুলবুল তুমি কি জয়েন জি স্যার। করছিলা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা তুমি কিন্তু লিখে নিও কোশ্চেন গুলা, হ্যাঁ লিখে নিও। আর এই যে শিট গুলো ওদের কাছে আছে, গুগল ক্লাসরুমে ওদের দিয়ে দিছি, ওদের কিন্তু কালেক্ট করে নিয়ে কিন্তু ওগুলো ভালো করে পড়ো যেগুলো বলতেছি। আচ্ছা, হয়েছে? মেকানিজমটা লিখছ? জি স্যার। মেকানিজম লিখছ, আচ্ছা। এরপরে এরপরে আসলে তেমন কিছু এখানে নাই। এই মেকানিজম পড়লে এই চ্যাপ্টার থেকে পড়ার মতো কোশ্চেনই পাওয়া যায় না। আরেকটা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, সেটা হলো, তবে শ্যামলী মনে হয় আর কিছু পড়াইতে পারে, ওদের একটু, ওদের এই জন্য ওদের সাজেশনটা দেখতে বলছি। এখান থেকে আরেকটা কোশ্চেন আমার মানে দেওয়ার মতো আমার কাছে মনে হয়েছে, সেটা হলো এই যেটা এই মেথড, এই ডাইং মেথড, কন্টিনিউয়াস ডাইং মেথড অফ ভ্যাট ডাইং। একটা প্যাড, একটা এটা বলা কি বলে, প্যাড স্টিম মেথড। প্যাড স্টিম মেথড বলে মানে আমরা কিভাবে ভ্যাট ডাই দ্বারা ডাইং করি। এই যে ভ্যাট ডাই ডিসপারশন, এরপরে কেমিক্যাল প্যাডিং, এরপরে স্টিমিং, এরপর ওয়াশিং, মানে কন্টিনিউয়াসলি আমরা কিভাবে ভ্যাট ডাইটা করে থাকি, সেই এই মেথডটা। স্যার ওদের হচ্ছে কয়েকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সলিউবল ভ্যাট ডাই আর হচ্ছে ইনসলিউবল ভ্যাট ডাই এর মধ্যে পার্থক্য, দেন হচ্ছে হোয়াই ব্যাটিং ইজ নেসেসারি, আর ব্রিফলি এক্সপ্লেইন দ্য ব্যাটিং প্রসেস। হ্যাঁ ওইটাই। এখন আমি আমি এটা কেন বলতেছি, এগুলো তো ধরো শিওরলি বলা যায় না, কারণ কোশ্চেন মডারেশন হয়। হ্যাঁ, কোশ্চেন মডারেশন হয়। এখন ধরো আমি যে কোশ্চেন দিলাম অনেক সময় এটা পছন্দ হইতে পারে, অনেক সময় শ্যামলীর কোশ্চেনও পছন্দ হইতে পারে। তো এই জন্যই বলছি অ্যাটলিস্ট 4টা ডায়ের ক্ষেত্রে তোমরা আমি যে সাজেশন দিলাম এটার সাথে শ্যামলীরটা অ্যাটাচ করে নিবা। যে ধরো যিনি কোশ্চেন মডারেশন করলো, যিনি মানে সভাপতি থাকে, ওনার কাছে মনে হলো যে আমি যে ভ্যাট ডায়ের কোশ্চেন গুলো করছি এটা দিব না, শ্যামলীরটা দিব, এটা কিন্তু খুবই স্বাভাবিক, দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আহ একটু মানে তুমি কোশ্চেন কমন পাইতে নাও পাইতে পারো। সে তুমি যদি এই বিশেষ করে 4টা ডাইং এর ক্ষেত্রে ডিরেক্ট, অ্যাসিড, বেসিক আর ভ্যাট, আরো স্পেসিফিক্যালি মনে হয় সম্ভবত বেসিক, অ্যাসিড, ভ্যাট, এই 3টা ডায়ের ক্ষেত্রে ওদের কোশ্চেন সম্ভব আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে ওদের কোশ্চেন গুলো একটু আমার সাথে অ্যাড করে নেবা। আমারটা তো পড়বাই, ওটার সাথে ওদের কোশ্চেন গুলো করে নেবা। ওদের যাই পড়াইছে, ওদের স্যার কি পড়াইছে এটা তো আমি ভালো জানি না। ঠিক আছে? সলিবল এবং ইনসলিবলের পার্থক্য পড়াইছে নাকি? কি জানি জি বললা? স্যার। মানে জি কি স্যার। সলিবল ভ্যাট ডাই এবং ইনসলিবল ভ্যাট ডাই? জি স্যার, এটা ওদের সিটিতে আসছে স্যার। আচ্ছা, সিটি ওদের ওদের ক্লাস লেকচারটা কালেক্ট করে নিও। ক্লাস লেকচারে তো মানে ওদের স্যার, ওরা তো খুব বেশি পড়ায় না, অল্প পড়ায়। আমারটা যদি পড়ো তাই ওদেরটা পড়তে তোমার সময় লাগবে না। একদিনে আমার কোশ্চেনগুলো শেষ করে ধরো আজকে কালকের মধ্যে শেষ করে ফেললা, কালকে তো শনিবার, রবিবার ওদের গুলো করে পড়লা, সোমবার পরীক্ষা, এভাবে আগাও। আচ্ছা, এটার সঙ্গে লেখা রাখো তাহলে ভ্যাট ডাইসের সাথে আমি যে মানে আমার কোশ্চেনের সাথে শ্যামলিটা অ্যাড করতে হবে। ঠিক আছে? তাহলে ডাইং এবং ইন্ট্রোডাকশন পার্ট শেষ। এখন আমি প্রিন্টিং এ চলে যাব, যদি কারো কোনো এখানে কোনো ইসে না থাকে, কথা না থাকে। ঠিক আছে? স্যার প্রিন্টিং এ চলে যান। হ্যাঁ, প্রিন্টিং এ চলে যাচ্ছি। এখন প্রিন্টিং আর ডাইং মেশিন, তো আমি 5 সেটের কথা বললাম, তাহলে আরো 3 সেট বাকি থাকলো। তো স্যার 3 বেসিক সেটের ডে মধ্যে দিবেন না দেখা স্যার? গেল, হ্যাঁ বেসিক ডে থেকে। বেসিক ডাই তো বলছি, বেসিক ডাই বললাম না? জি স্যার, বলা হয়েছে। বলা হয়েছে সবগুলো। আচ্ছা, কই ইয়েসের মিটিং এর টাইম শেষ হয়ে যেতে পারে।
শেষ হইলে কিন্তু আবার নতুন করে লিঙ্ক দিব, নতুন একটু করে তাড়াতাড়ি বলে দিন স্যার, তাহলে হবে। বলতেছি একটু সময় লাগতেছে, কারণ হলো অনেকগুলো চ্যাপ্টার তো, এই জন্য। আচ্ছা, এখন আর আমি প্রিন্টিং গুলা বলবো। প্রিন্টিং এর ক্ষেত্রে কি কি কোশ্চেন আসতে পারে সবগুলো একসাথে লেখো। তো দেখা গেল এখান থেকে এক সেটও আসতে পারে, দুই সেটও আসতে পারে, এটা ডিপেন্ড করবে এই মডারেশনের উপরে। আচ্ছা, প্রিন্টিং মানে কি? হোয়াট ইজ প্রিন্টিং? ভেরি ইজি কোশ্চেন। এরপরে এই স্টেপ অফ প্রিন্টিং, স্টেপ কোনগুলা? এই যে স্টেপ অর স্টেজ, মানে ফেব্রিক প্রিপারেশন করা, এরপরে হচ্ছে প্রিন্ট পেস্ট প্রিপারেশন করা, পেস্টকে ফেব্রিক করে অ্যাপ্লাই করা, হ্যাঁ, ড্রাইংস করা, স্টিমিং করা, আফটার ট্রিটমেন্ট। ঠিক আছে? লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। Yes, yes. জি স্যার। এরপরে এই যে অনেকগুলা প্রিন্টিং ইনগ্রেডিয়েন্টস আছে এখানে, ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন এই যে কালার এন্ড থিকেনার, ওয়েটিং এজেন্ট, সলভেন্ট, ডিসপার্সিং, হাইগ্রোস্কোপিক, অ্যাসিড অ্যালকালি, রিডিউসিং, অক্সিডাইজিং, এন্টিফর্ম, এই জিনিসগুলো, এগুলো ফাংশন শিখতে হবে। তো ফাংশন তো এতগুলো আসবে না, এখান থেকে এখানে 10টা 11টা আসছে, যেমন 4-5টা, সর্বোচ্চ 4টা 5টা আসতে পারে। হ্যাঁ, এই ফাংশনগুলা এক লাইনের শিখবা। যেমন কালারেন্টের কাজ কি? কালারেন্টের কাজ হচ্ছে যে কালার করা। থিকেনারের কাজ কি? থিকেনারের কাজ এক লাইনে শিখবা, যেখানে বলা আছে। থিকেনার হচ্ছে এই যে মেইন ফাংশন হলো, ইট ইজ এ থিক ভিসকাস সাবস্টেন্স হুইচ ইম্পার্টস থিকনেস টু প্রিন্ট পেস্ট। প্রিন্ট পেস্টের স্টিকিনেস, একটা কাঠিন্যতা এটা করে, ইম্পার্ট করে, যার কারণে এটা হচ্ছে তোমার অনেকটা পেস্টের মতো হয়ে যায়, মানে আমাদের প্রিন্ট পেস্টটা। এরপরে ধরো এই যে ওয়েটিং এজেন্ট তো আমরা জানি যে এটা কি করে, সারফেস টেনশনটাকে কমায় দেয়। সলভেন্ট, অনেক সময় সলভেন্ট ইউজ করা হয়, সবসময় ইউজ করা হয় না, যদি দরকার হয় সেক্ষেত্রে। সলভেন্টের সলভেন্টের কাজ কি সেক্ষেত্রে? এটা হলো তোমার স্যার হচ্ছে, এগুলো কোশ্চেনে কি বলে দেওয়া থাকবে কোনটা কোনটার ফাংশন, নাকি যে কোনো 5টা? না, যে কোনো না, এটা মেনশন করা থাকবে। যেমন সলভেন্টের কাজ কি, ডিসপার্সিং এজেন্টের কাজ ডিসপার্স করা, হ্যাঁ, তারপরে হাইগ্রোস্কোপিক এজেন্টের কাজ কি, ইউরিয়াকে অ্যাবজর্ব করা, অ্যাসিড অ্যালকালির কাজ কি, এটা পিএইচকে কন্ট্রোল করা, রিডিউসিং এজেন্টের কাজ কি, অনেক সময় আমরা ভ্যাটটা ইউজ করি, রিডিউসিং এজেন্টের দরকার হয়, অক্সিডাইজিং এজেন্টের কাজ কি, মানে এগুলা কাজগুলা, ফাংশনগুলা, এই ফাংশনগুলা কিন্তু তোমার এক লাইনের মধ্যে চলে আসে, এক্সাক্ট ফাংশনগুলো লিখলেই হবে। হ্যাঁ, জি স্যার। এরপর স্যার? তারপরে হচ্ছে এর লাস্টের দিকে আছে স্টাইল অফ প্রিন্টিং। স্টাইল অফ প্রিন্টিং এর মধ্যে আছে ডিরেক্ট স্টাইল প্রিন্টিং, রেজিস্ট স্টাইল, আর একটা ডিসচার্জ স্টাইল। এই 3টা স্টাইল শিখবা, এবং হচ্ছে যেমন ধরো এরকম আসতে পারে যে ডিরেক্ট স্টাইল এবং ডিসচার্জ স্টাইল প্রিন্টিং ডেসক্রাইব করো। ডিরেক্ট স্টাইল বলতে কি বোঝায়, ডিসচার্জ স্টাইল বলতে কি বোঝায়, অথবা ডিসচার্জ স্টাইল এবং রেজিস্টার স্টাইল বলতে কি বোঝায়, সেক্ষেত্রে এই ফিগার সহ দিতে হবে। ঠিক আছে? স্যার এটা আপনি খুবই, কি স্যার দিছেন স্যার পরীক্ষায় স্যার এরকম? হ্যাঁ, আমি তো এগুলাই বলতেছি যেগুলা ইম্পর্টেন্ট, এগুলাই তো বলতেছি। আচ্ছা, এগুলা ডিসচার্জ স্টাইল হলো এই যে, যেমন ধরো যে ডাইং করলাম, ডাইং করার পরে এখান থেকে আমি কালার ডিসচার্জ করলাম। আবার অনেক সময় এটাকে বলা হয় হোয়াইট ডিসচার্জ। আবার যদি আমরা প্রিন্ট করি সেক্ষেত্রে এটা হচ্ছে কালার ডিসচার্জ বলা হয়। তাহলে এই 3টা স্টাইলই পড়বা, এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো 2টা স্টাইল আসতে পারে, ডিরেক্ট, রেজিস্ট এবং ডিসচার্জ। আর রেজিস্ট তো বুঝি, মানে রেজিস্ট মানে বাধা প্রদান করা, এমন একটা জায়গা সিলেক্ট করব যেখানে ডাইং হবে না বা প্রিন্টিং হবে না। এটা হোয়াইট রেজিস্ট হতে পারে, মানে এখানে রেজিস্ট অল দিলে এখানে প্রিন্টিং হবে না। আর অনেক সময় আমরা এটার সাথে একটা কালার অ্যাড করে দিই। বুঝা গেছে? জি স্যার। প্রিন্টিং এর কোশ্চেন গুলা একটু সহজ আর কি, প্রিন্টিংটা একেবারে ইজি, তো সহজ। তো দেখা গেল যে প্রিন্টিং থেকে যদি কোশ্চেন চলে আসে, তাহলে তোমার জন্য সুবিধা হবে, দ্রুত আনসার করতে পারবা।
আচ্ছা, আহ, আচ্ছা, এরপরে এখানে আরো অনেকগুলো প্রিন্টিং এর ইস্যু আছে, থিকেনার, স্ক্রিন প্রিপারেশন, প্রিন্টিং উইথ ডিরেক্ট ডাই, প্রিন্টিং মেশিনারি, পিগমেন্ট কালার, অনেকগুলা শিট আছে আর কি। এত কোশ্চেন পড়া দরকার নাই, আমি এখান থেকে কমায় দিচ্ছি আর কি। থিকেনার থেকে পড়ার মতো কি আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রিন্ট পেস্ট রিওলজি। এই যে এই জিনিসটা পড়তে হবে, প্রিন্ট পেস্ট রিওলজি। হ্যাঁ, এটা ডেফিনেশন পড়লেই হবে, ডেফিনেশন অফ প্রিন্ট পেস্ট রিওলজি। দেখছো? জি স্যার। জি স্যার। আর এটা আর বিস্তারিত পড়া দরকার নাই, এখান থেকে তেমন কোশ্চেন আসে না। স্ক্রিন প্রিপারেশনটা এটা আমার হচ্ছে তোমার হচ্ছে প্রিন্টিং এর ক্ষেত্রে কিভাবে স্ক্রিন তৈরি করে, এটা আমরা অলরেডি ল্যাবে অনেক সময় আমরা দেখাই। হ্যাঁ, ওই যে কাঠের ফ্রেমে মেশ ফেব্রিক দিয়ে বেশ করে স্ক্রিন প্রিপারেশন করতে হয়, এরপরে হচ্ছে এটাকে লাইট এক্সপোজারে রাখতে হয়। এটা একটা ডেসক্রিপটিভ কোশ্চেন, জানি না এটা শ্যামলী পড়াইছে কিনা, তবে এটা তোমরা স্কিপ করতে পারো, এটা দরকার নেই। এরপরে প্রিন্টিং উইথ ডিরেক্ট ডাইসে চলে যাও। এখান থেকে ওই যে এক কোশ্চেন মিলে যাচ্ছে যে প্রিন্ট পেস্ট রিওলজি শুধুমাত্র ডেফিনেশনটা পড়বা, আর কিছু পড়া দরকার নেই। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হলো প্রিন্টিং প্রসেস অফ কটন ফেব্রিক উইথ ডিরেক্ট ডাইস ইউজিং এ সুইটেবল রেসিপি। এই যে এখানে একটা রেসিপি দেওয়া আছে যে কটন ফেব্রিক কে আমরা প্রিন্টিং করব ডিরেক্ট ডাই, যে ডিরেক্ট ডাই নেব, পরে সোডিয়াম অ্যালজিনেট, সোডা অ্যাশ, ইউরিয়া, ওয়েটিং এজেন্ট, ওয়াটার। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা কি করব, রেসিপি তৈরি করে নিব। এরপরে আমরা থিকেনার প্রিপারেশন করব, তারপরে হচ্ছে প্রিন্টিং পেস্ট প্রিপারেশন করব, এরপরে প্রিন্টিং করব স্ক্রিন প্রিন্টিং মেথডে, এরপরে আফটার ট্রিটমেন্ট করব। স্যার এই কোশ্চেনটা আসলে কি স্যার শুধু আমরা রেসিপিটা দিয়ে দিব আর কিছু দিব? না না, এটা তো বড় কোশ্চেন, এগুলো সবই লিখতে হবে। এই যে স্যার থিকেনার এখানে প্রিপারেশন, প্রিন্ট পেস্ট প্রিপারেশন, তারপরে হচ্ছে এই যে স্ক্রিন প্রিন্টিং মেথডের মাধ্যমে প্রিন্টিং করা, সম্পূর্ণ লিখতে হবে আফটার ট্রিটমেন্ট স্যার, সহ। ওইখানে যে প্রিন্টিং প্রসেসটা আছে আর যে স্যার প্রিন্টিং স্টেজটা আছে দুটো তো সেমই, তো ওইটা দিলে হবে না? স্টেজ তো জেনারেল, ওটা সবার ক্ষেত্রে, কিন্তু এখানে তো আমি স্পেসিফিকই বলে দিছি যে ডিরেক্ট ডাই দিয়ে আমি হচ্ছে কটনকে প্রিন্ট করব। এমনও তো হতে পারে, যেমন প্রিন্টিং ধরো যে এখানে এই যে নিচে আরেকটা দেখো, তাহলে ক্লিয়ার হবে। যেমন এসিড ডাই দিয়ে আমরা নাইলন বা সিল্ক প্রিন্ট করব, তো এটার সাথে উপরেটা তো মিলবে না, মিলবে? না স্যার। মিলবে, দুইটা স্টেপ তো সেম হবে না। স্যার কটনটা বললেই হবে? হ্যাঁ, একটাই তো দিলাম তোমাকে, প্রিন্টিং প্রসেস অফ কটন ফেব্রিক উইথ ডিরেক্ট ডাইস, একটাই করবা, দুইটা দেয়নি। স্যার বুঝা গেছে? এখানে কি ক্যালকুলেশনও অ্যাড করা লাগবে? প্রিন্টিং এর ক্ষেত্রে ওরকম কোনো ক্যালকুলেশন হয় না। আমরা 1000 গ্রামের জন্যই আমরা প্রিন্টিং করব, মানে 1000 গ্রাম পেস্ট তৈরি করে নেব, এটার ভিত্তিতেই আমরা প্রিন্ট করব। এটার জন্য ওই ডাইং এ যে আমরা ক্যালকুলেশন করি ওরকম ক্যালকুলেশন দরকার নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন অনুসারে নিয়ে আমরা, যেমন পেস্ট আমার তোমার কত দূর দরকার তুমি ক্যালকুলেশন করে নিবা যে আমার এতটুকু দরকার, ওই অনুযায়ী প্রিন্ট করবা। কিন্তু আমরা 1000 গ্রাম বানায় নিয়ে এটা আমরা ধাপে ধাপে প্রিন্ট করতে পারবো। এখান থেকে এটাই। আর প্রিন্টিং এর আরেকটা শীট আছে, ওটা কই, স্ক্রিন প্রিন্টিং মেশিনারি, আরেকটা কোশ্চেন আছে সেটা খুঁজতেছে, সেটা কই। এখানে একটা বড় প্রশ্ন আছে, এটা একটা বড় প্রশ্ন আছে, এই প্রশ্নটা পড়তে হবে। এই প্রশ্নটার নাম হচ্ছে ফুললি অটোমেটিক স্ক্রিন প্রিন্টিং।
আহ, এটা দেখছো নাকি ইন্ডাস্ট্রিতে দেখছো? ইন্ডাস্ট্রিতে তো দেখার কথা। তোমরা প্রিন্টিং ইন্ডাস্ট্রি কি করো নাই? প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে যাও নাই? না স্যার। যারা ওভেন ডাইং এ বা ওভেন ডাইং প্রিন্টিং এ তো যাওয়ার কথা। তোমার ওই যে আমরা যে স্ক্রিন করাই না, দুই ধরনের আছে, একটা হচ্ছে রোটারি স্ক্রিন প্রিন্টিং আর একটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং। রোটারি মানে তো বুঝো যে রোটারি, আমাদের এখানে একটা মেশিন আছে, ছোট একটা মেশিন। আর স্ক্রিন মানেও তো বুঝো। এখন ইন্ডাস্ট্রিতে হয় কি, বিশাল বিশাল মেশিন থাকে, এখানে অনেকগুলা স্ক্রিন থাকে। এই যেমন ধরো এই যে এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম আছে, ফুললি অটোমেটিক ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং মেশিন। এই মেশিনে এই যে এখান থেকে ফিড হচ্ছে এই যে গাইড রোলার, এখানে এই যে এগুলা স্ক্রিন, এই যে S1 S2 S3 S4 S5 S6, অনেকগুলা স্ক্রিন আছে। তো এখানে স্ক্রিন কয়টা হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমার ডিজাইনে 7টা কালার থাকে, 7টা স্ক্রিন কাজ করবে। 8টা কালার থাকলে 8টা স্ক্রিন, 12টা কালার থাকলে 12টা স্ক্রিন। এখানে বলছে যে ম্যাক্সিমাম 12টা স্ক্রিন থাকতে পারে। মানে হচ্ছে এই যে আমরা যে অটোমেটিক ফ্ল্যাট স্ক্রিন এর মাধ্যমে আমরা 12টা কালার ভেরিয়েশনে স্ক্রিন করতে পারি। যেমন একটা স্ক্রিন শুধুমাত্র মানে ব্ল্যাক কালার দিচ্ছে, একটা স্ক্রিন রেড কালার, একটা স্ক্রিন গ্রিন কালার, একটা ইয়েলো কালার। মানে একটা ডিজাইনের মধ্যে তো অনেকগুলা কালার থাকে, ওই কালার অনুযায়ী আলাদা স্ক্রিন তৈরি করা হয়। হ্যাঁ, তো S1 এ শুধুমাত্র আমার ধরো আমি একটু ফুলের ডিজাইন করছে, শুধুমাত্র ইয়েলো কালারটাই প্রিন্টিং হবে, এরপরে রেড কালার, এরপরে গ্রিন কালার। এভাবে করতে করতে ফাইনালি দেখবে একটা সুন্দর ডিজাইন চলে আসছে কনভেয়ার বেল্ট। বোঝা গেছে? স্যার এটা পার্ট রোটারি দুইটাই পড়তে হবে? রোটারিটা অটোমেটিক স্ক্রিন প্রিন্টিং মেথড বলতে আমরা কি বুঝি? ফ্ল্যাটই তো বুঝি, তবে রোটারিটা কি এখানে দেওয়া আছে কিনা দেখি। ও, রোটারিও তো অটোমেটিক। আর তোমরা রোটারিটা বাদ দাও, তোমরা ফ্ল্যাটটাই পড়ো, যদি আসে ফ্ল্যাটটাই দিয়ে দিবা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার। ফ্ল্যাটটাই দিও, রোটারিটা দরকার নেই তো, প্যাচ লাগা দিতে পারে একসাথে দুইটা পড়লে। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়া দরকার নাই। আরেকটা কোশ্চেন আছে প্রিন্টিং থেকে, ওই কই গেল কোশ্চেনটা? বাইন্ডারের একটা কোশ্চেন আছে। বাইন্ডার বলতে কি বোঝায় বলো তো? হোয়াট ইজ বাইন্ডার? বাইন্ডার কিন্তু আমরা পিগমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি আর কি, পিগমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। বাইন্ডার মানে কি, যেটা মানে অনেকটা ইসের মতো বাইন্ড করে রাখে, বেঁধে রাখে আর কি বলি। হ্যাঁ, তোমার হচ্ছে যেমন আমরা যখন আমরা পিগমেন্ট ইউজ করি তখন হচ্ছে ফেব্রিক এবং তোমার ফেব্রিক এবং পিগমেন্টকে ওই বাইন্ডারের সাহায্যে বাইন্ড করে রাখা হয়, এরপরে উপর একটা ফিক্সার দিয়ে ফিক্স করে ফেলা হয়। এটা পড়ছো না তোমরা? জি স্যার, এখান থেকে শুধু বলবো বাইন্ডার হ্যাঁ, কি। হ্যাঁ, বাইন্ডারের ডেফিনেশন, বাইন্ডার হোয়াট ইজ মানে ডেফিনেশন অফ বাইন্ডার। এই ক্ষেত্রে তোমরা দিতে পারো যে বাইন্ডার্স আর ফিল ফর্মিং পলিমার হুইচ প্লে ইম্পর্টেন্ট রোলস ইন অ্যাচিভিং অপটিমাম ফাস্টনেস প্রপার্টিস। পার্টিকেল সাইজ কত, এটুকু দিলেই হবে। এরপরে একটা বাইন্ডারের ই দিতে পারো, ওই যে বাইন্ডার ও টেক্সটাইল, মানে বাইন্ডারের একদম মানে ই দিয়ে দিছে আর কি, রিয়েকশন সহ দিয়ে দিছে। বাইন্ডার সিজ টু ফল মনে হয় মিটিং কেটে তো যাবে। শেষ স্যার, হ্যাঁ, মিটিং মিটিং কেটে যাবে শেষ স্যার হয়ে এখনই। যাবে। শেষ হয়ে যাবে। জি স্যার, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। শেষ হয়ে গেলে আবার লিঙ্ক দিতে হবে আমার।